আসসালামু আলাইকুম। বাংলাদেশে অন্তত এখন মূল আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত ছিল ভূমিকম্প সংক্রান্ত। এই ভূমিকম্পে যত মানুষ মারা গেল তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, যেসব বিল্ডিং গুলো ধ্বংস হয়েছে সেগুলো তালিকা করা, কেন ধ্বংস হলো, সেকেন্ড ওয়েভ যদি আসে সেগুলার ক্ষয়ক্ষতি কমানোর জন্য কি ব্যবস্থা নেবে, এই ধরনের দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী এগুলো আলোচনা হওয়া উচিত। কিন্তু এগুলো হইতেছে না, এটা হয় না কখনো বাংলাদেশে কখনো। আর রাজনৈতিকভাবে এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইটা হলো কি আছে, কেয়ারটেকার সরকারের আন্ডারে কেন এই আগামী ইলেকশন অনুষ্ঠিত হবে না, এটি আলোচনা হওয়া উচিত। কারণ রায় বলা হয়েছে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকারের বিধান। তো তাহলে তো যদি সংবিধানের যুক্তই হয় তাহলে তো আগামী নির্বাচনে ইলেকশন হওয়া উচিত। কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা নাই। এটা আসলে এটা নিয়ে একটা রিট হওয়া উচিত, কেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার হবে না। যদিও রিট হইলেও হবে না, কারণ এদিকে যে টোকাইদের কথা এখন বিচারপতি বদলাই যায়। যাই হোক, এনিওয়ে, যেই জন্য আসলে ভিডিও করা সেটা হলো গিয়া যে সুতির ব্যবসা যারা করে তারা কিন্তু খুব উচ্চ লেভেলের চশমখোর, এবং ইউনূস তাদের মধ্যে একজন চ্যাম্পিয়ন। এই বাংলাদেশের এত যেগুলো মূল সমস্যা সেগুলো নিয়ে যাতে মানুষের মধ্যে আলোচনা না হয়, সেটা নতুন বিতর্ক উস্কে দিচ্ছে। সেটা হলো গিয়ে স্বাধীনতার ঘোষণা, যেটা বাংলাদেশে এই মুহূর্তে কোনোভাবেই প্রাসঙ্গিক না। এবং যথারীতি আওয়ামী লীগ, বিএনপি যার যার অস্ত্র রসদ নিয়ে ঝাঁপাই পড়ছে, যে কোনটা স্বাধীনতার ঘোষণা, কোনটা পাঠ, কে কয় তারিখে ঘোষণা করলো, নানা বিষয়। কিন্তু মজার বিষয় হলো গিয়া, যে জন্য আমি ভিডিওতে আসছি, যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বিপরীতমুখী অবস্থান, একদম প্রায় শতভাগ বিপরীতমুখী অবস্থান। কিন্তু একটা বিষয় তাদেরকে ঐক্যমত আছে, সেটা হলো গিয়া উভয় দলই স্বীকার করে বা স্বীকৃতি দেয় যে 27 তারিখে জিয়াউর রহমান শেখ মুজিবের নামে স্বাধীনতা ঘোষণা করছে। আওয়ামী লীগও এটা স্বীকার করে বা বলে, আর বিএনপিও বলে। কিন্তু এটা ঠিক না, এটা মিথ্যা। জিয়াউর রহমান কখনোই 27 তারিখে শেখ মুজিবের নামে বা শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা বা রেডিওতে কোনো ঘোষণা স্বাধীনতা সংক্রান্ত বা সরকার গঠন সংক্রান্ত দেয় নাই, 27 তারিখে দেয় নাই। কেন দেয় নাই এইটা বোঝার জন্য বা এটা প্রমাণের জন্য আমাদের মার্কিন টেলিভিশনে সম্ভবত এনবিসি নিউজের যে ইভিনিং নিউজগুলো তখন হইতো, তখন তো যেহেতু সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুইটা পৃথিবীর কেন্দ্র ছিল, তো তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের সিচুয়েশনটা কিন্তু বিশ্ব মিডিয়ার মূল আকর্ষণ ছিল। সাথে সাথে খবর সাথে সাথে প্রচার হইতো। যেমন আওয়ামী লীগের লোকজন একটা খুব ইন্টারেস্টিং কাজ করে, সেটা হলো গিয়া তারা এনবিসি নিউজের একটা নিউজ ক্লিপ দেয়, যেখানে বলা হয়েছে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করছে, এবং সেইখানে আছে হলো কি ডেট দেওয়া আছে যে 26 মার্চ 1971। তো এইটা দেখাইয়া তারা যেটা প্রমাণ করতে চায় যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, উনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছে 26 তারিখে। কিন্তু এখানে মজার ব্যাপার হলো গিয়া ওই 26 তারিখ কিন্তু বাংলাদেশের 26 তারিখ না, আমেরিকার 26 তারিখ। বাংলাদেশে ওই নিউজ যখন প্রচার হয় তখন বাংলাদেশের 27 তারিখ, এবং 27 তারিখে ইন্ডিয়ার একটা অখ্যাত নিউজ পেপার, এটা সাইডের মেইন স্ট্রিম না, সেইখানে নিউজ বের হয় যে শেখ মুজিব সাহেব গ্রেপ্তার আগে স্বাধীনতা ঘোষণা করছে। এটা 27 তারিখে ইন্ডিয়া থেকে প্রচার হয়, মেইন স্ট্রিম মিডিয়া না। তো যাই হোক, তো 27 তারিখের নিউজ যখন আমেরিকার 26 তারিখে প্রচার হয়, তার মানে 28 তারিখে যে নিউজ আমেরিকা প্রচার হয়েছে তখন ওইটা অ্যাকচুয়ালি 29 তারিখের নিউজ।
তো 29 তারিখে মার্কিন একটা টেলিভিশন সম্ভবত এনবিসি হবে, এনবিসির 28 মার্চ তারিখে একটা নিউজ হয় যে বাংলাদেশের একজন মেজর, তার নাম হলো জিয়া খান, এটা জিয়া রহমানের কথাই বলেছে, ভুলে এটা জিয়া খান বলছে তারা, পরবর্তীতে এটা ঠিক করছে। যাই হোক, সে একটা অস্থায়ী সরকার গঠন করছে, স্বাধীনতা ঘোষণা করছে। এটা 28 তারিখ হয়েছে। তার মানে এটা জিয়া রহমানের যে ঘোষণা, যেটা জিয়া রহমান নিজের নামে যেটা দিচ্ছিল শেখ মুজিবের নাম উল্লেখ না করে, সেটা আমেরিকার মিডিয়ায় 28 মার্চ প্রচারিত হয়েছে। তো আমার কথা হল গিয়া, যদি এইটা 27 তারিখেই ঘোষণা করতো শেখ জিয়াউর রহমান, সেটা হয় আমেরিকার নিউজে 26 তারিখে, আমেরিকার ডেট অনুযায়ী 26 মার্চ হইতো, অথবা 27 মার্চ হইতো, কোনোদিন 28 মার্চ হইতো না। কারণ তখন বাংলাদেশের ঘটনাবলী বিশ্ব মিডিয়ার প্রধান আকর্ষণ। সাথে সাথে আমি একবার বলছি যে সাথে সাথে নিউজগুলো ব্রডকাস্ট হইতো। হ্যাঁ, ইভেন স্টেশন বুলেটিনও তারা প্রকাশ করত বিভিন্ন ঘটনার প্রকৃতিতে। যাই হোক, তাহলে এটা প্রমাণ হয় যে শেখ মুজিবুর নামে জিয়াউর রহমান যে ঘোষণাটা দিচ্ছে এইটা 28 তারিখের পরে। তো এইটা যদি হয়, তাহলে 27 তারিখে জিয়াউর রহমান কিভাবে শেখ মুজিবের নামে ঘোষণা দিল, এটা তো চিন্তা করা দরকার। কিন্তু এই ব্যাপারে দুই দলই একমত। এখন যাই হোক, এটা তাদের দলীয় রাজনীতির ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে আসলে শেখ মুজিব ঘোষণা দিচ্ছে কি দেয় নাই, বা কখন দিচ্ছে, আদৌ দিচ্ছে কিনা, সে মনে মনে কি চাইছে, কেন দেয় নাই, এগুলো আলোচনার বিষয়গুলো না। যেটা মূল এখানে আলোচনার বিবেচ্য, সেটা হচ্ছে শেখ মুজিবের নামেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, নো ডাউট। আর জিয়াউর রহমানের ঘোষণা যেটা, সেটা কি তাহলে কোনো মূল্য নাই? অবশ্যই বিরাট বড় মূল্য আছে। কারণ আমার পারিবারিক কারণে আমি বিভিন্ন ক্যাটাগরির মুক্তিযোদ্ধাদের সাথে আমার কথা বলার, আলোচনা করার সুযোগ আছে। যেমন সামরিক মুক্তিযোদ্ধা, বেসামরিক মুক্তিযোদ্ধা। সামরিক মুক্তিযোদ্ধা যদি পাকিস্তান থেকে পলাই এসে যুদ্ধ করছে সেরকম সামরিক মুক্তিযোদ্ধা, আবার বাংলাদেশে ছিল সেরকম সামরিক মুক্তিযোদ্ধা। বেসামরিক মুক্তিযোদ্ধাদের মধ্যে যেমন পলিটিক্যাল মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের, বামপন্থী রাজনৈতিক দলের নন পলিটিক্যাল মুক্তিযোদ্ধা, বিভিন্ন টাইপের মুক্তিযোদ্ধাদের সাথে আমার কথা হয়েছে, বিভিন্ন আলোচনা হয়েছে। এবং আমার কিছু প্রিভিলেজ মুক্তিযোদ্ধাদের কাছে ছিল যে আমি তাদেরকে অনেক কথাই বলতে পারতাম, এবং তারা বাইরের মানুষের সাথে যে ধরনের কথা বলতো না, বা উত্তর দিত না, বা কেউ জিজ্ঞেস করলে মাইন্ড করতো, আমার ক্ষেত্রে সেটা করে নাই। অনেক বড় বড় মুক্তিযোদ্ধা, আমি নাম নিয়ে তাদের আমি বিব্রত করতে চাই না। যাই হোক, তাদের সবার কাছে একটা জিনিস আমি কথা বলে দেখছি, যে জিয়াউর রহমানের ঘোষণাটা মুক্তিযোদ্ধাদের দারুণভাবে উদ্দীপ্ত করছিল। যে উদ্দীপ্ত করছিল এইভাবে যে না, সামরিক বাহিনীর লোক আমাদের সাথে আছে, সামরিক বাহিনীর একটা অংশ মুক্তিযুদ্ধ আমাদের সাথে যোগ দিচ্ছে। এটা একটা বড় ব্যাপার, এটা ভ্যালু অনেক 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 বড়। কিন্তু তার মানে এই না যে জিয়াউর রহমানের ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ শুরু হইতো না। অ্যাকচুয়ালি কোনো ঘোষণার কারণে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়নি। আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল কি, পাকিস্তানিরা আমাদের উপর হামলা করছে, যার কারণে স্বয়ংক্রিয়ভাবে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। এখন মুক্তিযুদ্ধের ঘোষণার ব্যাপার যদি আসে, তাহলে একটা ঘটনা উল্লেখ করা যায়, তাহলে তো কাজী জাফর সাহেবদের, রাশেদ খান মেনন সাহেবদের ক্রেডিট দিতে হয়। কারণ তাদের একটা সংগঠন ছিল, সে সম্ভবত পূর্ব বাংলা কমিউনিস্টদের সমন্বয় কমিটি, এই জাতীয় বিএনপির মহাসচিব মন্নান ভূঁইয়া ছিল তখন, উনি সেকেন্ড ক্যাটাগরির নেতা ছিল। এখানে টপ লিডার, মেইন লিডার ছিল কাজী জাফর সাহেব। তো তারা শহীদ মিনারে 25শে মার্চ একটা সভা করছিল, প্রকাশ্যে সভা করছিল। সেটা তারা মনে করেন তার দলীয় কর্মী যারা, তাদেরকে তারা নির্দেশনা দিচ্ছে যে গ্রামে চলে যাও, গেরিলা বাহিনী গঠন করো, যুদ্ধ করতে হবে। এটা 25শে মার্চ 1971। তো ঘোষণার কথাই যদি বলতে হয় যুদ্ধে, তাহলে এইটা তো সবার আগের ঘোষণা। সিরাজ শিকদাররা তারও আগে শুরু করছে। তারপর এই সমন্বয় কমিটি কিন্তু স্বাধীনতার কথা আগে বলছে। যেমন বিএনপিতে করে এক প্রফেসর মাহবুবুল্লাহ সাহেব, উনিও ছিল, উনি কিন্তু জেল খাটছে।
তারপর আর একজন আছে জাতীয় পার্টি করছিল মোস্তফা জামাল হায়দার, হ্যাঁ, সেও জেল খাটছে। তারা কিন্তু স্বাধীনতার ঘোষণা আগেই দিছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে তারা প্রকাশ্যে মাওলানা ভাসানীর সমালোচনা করছিল ফেব্রুয়ারি মাসে, যে মাওলানা ভাসানী কেন সে স্বাধীনতার কথা এখনো সরাসরি বলতেছে না, এটা ফেব্রুয়ারি মাসে। যাই হোক, এগুলা আসলে বলে লাভ নেই, কারণ এখন হয়তো কাজী জাফর সাহেব বা রাশেদ খান মেনন এরা অনেকটা মূল্যহীন হয়ে গেছে। কারণ কাজী জাফর সাহেব জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু 71-এ কাজী জাফরের যে মর্যাদা, যে প্রভাব যেটা ছিল, সেটা প্রধানমন্ত্রী হয়ে তার কমছে, বাড়ে নাই। আর রাশেদ খান মেনন সাহেবের কথা কি বলবো, বাট সেই সময় অনেক বড় নেতা ছিল তারা। এনিওয়ে, যেই কথাটা আমি আসলে বলতে চাইতেছি বা যার জন্য আমি ভিডিওতে আসছি, সেটা হলো গিয়ে যে এই মুহূর্তে স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো বিতর্ক আদৌ বাংলাদেশের প্রয়োজন নেই। এই মুহূর্তে দরকার একটা নির্বাচন, কারণ নির্বাচনের খুব খারাপ নির্বাচন হবে সামনে। যদিও হবে কিনা আই হ্যাভ এ ডাউট, কারণ আমি বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় আমি শুনছি যে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। তো যদি হয়ও, খুব খারাপ একটা ইলেকশন হবে, খুব বাজে ইলেকশন হবে। কিন্তু তারপরেও নির্বাচনটা দরকার আছে বাংলাদেশে, কারণ নির্বাচনটা হলে গিয়া যে একটা রাষ্ট্র গঠনে বা রাষ্ট্রের উন্নয়নের জন্য অন্যতম মূল শর্ত। বাংলাদেশে যদি আগামী 10টা জাতীয় নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল হয়, 10টা ইলেকশন হয়ে যদি আমরা করতে পারি, তাহলে বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক সমস্যার সমাধান হবে। আমাদের যেটা নিশ্চিত করতে হবে, নির্বাচনী ব্যবস্থাটা পরিষ্কার স্বচ্ছ করতে হবে, বিদেশি প্রভাব মুক্ত করতে হবে, টাকার প্রভাব মুক্ত করতে হবে। কিন্তু যদি একটা নির্বাচন যদি ছাড়া যে এরকম ইউনুসের মতো সরকার থাকে, সেটা মনে করেন যে বাংলাদেশকে একটা জঙ্গলি রাষ্ট্রে পরিণত করবে। এমনিতেই তো জঙ্গিদের সহায়তায় বা জঙ্গিদের সহযোগিতায় ইউনুস আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে একটা নাটক করে শেখ হাসিনাকে সরাইছে। হ্যাঁ, শেখ হাসিনা একটি স্বৈরাচার ছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু তাকে যে সরানো হয়েছে এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র। এবং এইখানে জঙ্গিরা আছে, এইখানে মিডিয়ার লোক আছে, এনজিওর লোক আছে, বিভিন্ন পার্টির লোক তো অবশ্যই আছে, ইভেন আওয়ামী লীগের লোক আছে। কিভাবে আওয়ামী লীগের লোক আছে আপনি দেখেন, যে 5 তারিখে যখন হাসিনার পতন হইল, তখন ওই যে টোকাই নেতারা তারা যে টেলিভিশন চ্যানেলে গেল একটা ইন্টারভিউ দিতে। সেটা কার টেলিভিশন তা আপনাদের মনে আছে, একে আজাদ সাহেব তা আওয়ামী লীগের লোক। তার মানে কি, যে এখানে আওয়ামী লীগের লোকও জড়িত ছিল। এনিওয়ে, যা হয়ে গেছে। হ্যাঁ, এখন যে মানুষগুলো মারা গেছে তাদের বিচার আদৌ হবে কিনা আমার সন্দেহ আছে। বাংলাদেশ হয় না এই বিচারগুলা। 5ই আগস্টের পরে যে মানুষগুলো মারা গেছে, হত্যা করা হয়েছে, সেগুলোর বিচার তো হবে না। ইউনুস তো অলরেডি দায় মুক্তি দিয়ে দিচ্ছে। কিন্তু কথা হলে কি আছে, এগুলো দায় মুক্তি দিলেও শেষ রক্ষা হবে না, কারণ হত্যার বিচার হবে। কারণ পুলিশ হত্যার বিচার যদি না করা হয়, তাহলে পুলিশের মোরাল কোনোদিন ফিরে আসবে না। আর পুলিশ যদি দুর্বল হয়, সেই রাষ্ট্র কোনোভাবেই টিকে থাকতে পারবে না, টিকলেও একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে আগাই যাবে। সেনাবাহিনী আপনার কতদিন সাপোর্ট দেবে? তো যেটাই হোক, এই মুহূর্তে আসলে স্বাধীনতার ঘোষণার বিষয়ে বিতর্ক না করে এখন সব রাজনৈতিক দল বা যা রাজনৈতিক পক্ষ আছে, সাধারণ মানুষ আছে, পলিটিক্যালি যারা কনসাস, তাদের উচিত যে ইউনুসের উপর প্রেশার ক্রিয়েট করা, যে একটা জাতীয় নির্বাচনের জন্য ইউনুসের জাতীয় নির্বাচন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য প্রেশার ক্রিয়েট করা। ইউনুসের আন্ডারে এই নির্বাচন ভালো হবে না, এটা ইউনুস দিবে না এই নির্বাচন, বা দিলেও এমন নির্বাচন হবে, এমন ফলাফল হবে যে যেমন বিভিন্ন ছাত্র সংসদে আমরা দেখতেছি, হ্যাঁ, ওইরকম নির্বাচনের ফলাফল হবে। আর এগুলো ফলাফল যে কিভাবে ম্যানিপুলেট করা যায়, এটা তো আওয়ামী লীগ শিখিয়ে দিয়ে গেছে সবাইকে। আর জামাত যেহেতু আওয়ামী লীগের কাপড়ের নিচে ছিল, ওরা তো ভালো কৌশলগুলো জানে। যাই হোক, সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা অদ্ভুত দাবি সবাই করে। কেন? আওয়ামী লীগ গণহত্যা করছে। আবার সেই দাবি করে কে? যেটা অগ্রণী হয়েছে জামাত কারা? জামাত 71-এর গণহত্যা যে পাকিস্তানের মূল সহযোগী।
তারা আলবদর একটা সশস্ত্র শাখা ছিল, যেমন জাসদের গণবাহিনী যেমন ছিল, আলবদর জামাতে সেই ধরনের সংগঠন। তারা মনে করে যে তাদেরকে কোলে বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করে কিছু ইডিয়েট, কিছু ধান্দাবাজ, কিছু সুযোগ সন্ধানী বা কিছু মূর্খ, এই ধরনের লোকজন। আসলে আলটিমেটলি এটা করতে গেলে সেটা ফলাফল ভালো হবে না। এটা এখন যেটা দরকার, একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার আমাদের। সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে সব দল নির্বাচন করবে। আর যদি আওয়ামী লীগ নির্বাচন না করতে পারে তাহলে জামাতও নির্বাচন করতে পারবে না। এই ধরনের একটা ব্যবস্থার দিকে যাইতে হবে। আর বিএনপির কথা কিছু বলতে আমি চাই না, কারণ বিএনপি পাওয়ারে নাই, আর যারা পাওয়ারে থাকে না তাদের সমালোচনা আমি সাধারণত করি না। যে শুধু রাজাকারের বাচ্চা কম লুত, তাদের বিষয় আলাদা। তো এখন একটা জিনিস আমার মাঝে মাঝে মনে হয় যে 24 সালের 5 আগস্ট আওয়ামী লীগ উচ্ছেদ হয়েছে, কিন্তু পতন হয়েছে বিএনপির। কিভাবে পতন হয়েছে বিএনপির? এইভাবে যে বিএনপির এখন কম্পিট করতে জামাতের সাথে, রাস্তার টোকাইয়ে বিএনপিরে জ্ঞান দেয়। হ্যাঁ, তাদের প্রধান নেতা লন্ডনে বসে থাকে, দেশে আসার সাহস পায় না। হ্যাঁ, তো মির্জা আব্বাস সাহেবের মতো ভাইটাল লিডার, তার প্রতিদ্বন্দ্বী একজন রিক্সাওয়ালা, তাও আবার কেরু খাওয়া রিক্সাওয়ালা। কেরুর সাথে আরো কত কিছু খায় আল্লাহ জানে, রাস্তার টোকাই। আমার তো মির্জা আব্বাস সাহেবের জন্য ভয় করে, সে কিনা স্ট্রোক টেস্ট্রোক করে ফেলায়, কারণ তার মর্যাদা, তার লেভেল কত নিচে নেমে গেছে। এনিওয়ে, এখন এটা বিএনপির রাজনীতি, বিএনপি ভালো জানে, আমি জানি নাকি। সে আমি শুনছি যে টোকাই পার্টির সাথে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এমনও হইতে পারে যে মির্জা আব্বাসকে হারাই দিয়া টোকাই পার্টির কারণে এমপি করতে পারে বিএনপির লোকজন, কারণ বিএনপি যে নতুন ভাবে ক্ষমতায় যাইতে চাইতে আছে। তারা ক্ষমতায় যাওয়ার জন্য এতটাই ব্যাকুল, এতটাই নতজানু হয়ে গেছে, এটা আসলে তারা বুঝতে পারতেছে বলে আমার মনে হয় না। আর একটা ব্যাপার বুঝতে পারলো, নেতৃত্ব একটা বড় বিষয়। বিএনপির নেতৃত্ব এখন দুর্বল নেতৃত্ব। এখন বিএনপির ভাই যারা আছে আমার, তারা তো কেন তারেক রহমান দেশে আসে না, এইটাই বিনাইয়া প্রতিষ্ঠা করতেই তাদের সময় চলে যায়, এনার্জি চলে যায়। আজকে যদি তারেক রহমান বাংলাদেশে থাকতো, সিনারিও অন্যরকম হইতো। এখন তারেক রহমান কেন আসে না, কি করে না, এটা তারেক রহমানের ব্যাপার, বিএনপির ব্যাপার। যাই হোক, এখন যেটা দরকার সেটা যে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠনের দিকে সবাই আগানো দরকার, বিশেষ করে বিএনপির এটা মূল ভূমিকা নেওয়া উচিত। আদারওয়াইজ বিএনপি তো ক্ষতিগ্রস্ত হবেই, অলরেডি হয়ে গেছে, বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, খালেদা জিয়া যদি আর একটু সুস্থ থাকতেন, আর একটু অ্যাক্টিভ থাকতেন, তাহলে বাংলাদেশের জন্য ঝুঁকিটা অনেক কম হইতো। এখন যেহেতু তার বয়স হয়ে গেছে, সে আসলে কার্যকর কোন ভূমিকা রাখতে পারবে না। এখন কার্যকর ভূমিকা রাখতে হবে তারেক রহমানকে। এখন তারেক রহমান দেখা যাক উনি কি করে, এটা ওনার ব্যাপার। আমি বিএনপির ব্যাপারে কোনো কথা বলতে চাই না, বা তাদের কি করা উচিত বা করা উচিত তাদের ব্যাপার। বাট আমি বললাম যে বিএনপি আসলে লেভেলটা নেমে গেছে। হ্যাঁ, তো এটা যাই হোক, এটা বিএনপি রিয়েলাইজ করে হয়তো, কারণ তারা তো রাজনীতি কম বুঝে না। এখন তাদের কি কৌশল, তাদের কি বাধ্যবাধকতা আছে, তারা ভালো জানে। এখন মোট কথা হলে যে আমাদের সবাইরই যে দলই করে, আওয়ামী লীগের লোকজন যারা আছে বা বিএনপির লোকজন যারা আছে, স্বাধীনতার ঘোষণা টোষণা নিয়ে এগুলা দিয়ে বাড়াবাড়ি তর্ক বিতর্ক করা উচিত হবে না। এখন একটাই বিষয় সবাই জোর দেওয়া উচিত, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার। যদি সম্ভব হয় একটা রিট করা উচিত। যদিও রিটে কি হবে বোঝা যায়, তারপর একটা রিট করা উচিত যে কেন এই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে না। ধন্যবাদ।